আচ্ছা, ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইটস রিলেটেড অ্যাগ্রিগেটস। ন্যাশনাল ইনকামের সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখবো, মানে এর সাথে কোন আরো কি কি জিনিসগুলো রিলেটেড আছে। আচ্ছা, ন্যাশনাল ইনকাম দু রকম ভাবে বলা যেতে পারে। একটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট, আবার ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট প্রাইস। ঠিক আছে, ফ্যাক্টর কস্ট জিনিসটা কি সেটা আমরা আগে ফ্যাক্টরস অফ প্রোডাকশন পড়েছিলাম, সেই জিনিসটা রিলেট করো, সেটা রিকালেক্ট করো। ফ্যাক্টর কস্ট কি ছিল, যে ফ্যাক্টর অফ প্রোডাকশন কি কি ছিল, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এদের পিছনে যে খরচাটা, এদেরকে যে খরচাটা দিতে হচ্ছিল কোনো জিনিস উৎপাদন করতে গেলে, সেটা ছিল ফ্যাক্টর। এই তারা ছিল ফ্যাক্টর অফ প্রোডাকশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এবার কোনো জিনিস উৎপাদন করতে গেলে যে খরচাটা হয়, এদের পিছনেই খরচা হয়। ধরো, যে ল্যান্ড দিয়েছে তাকে, সেই যে অর্গানাইজেশন তৈরি করছে, যে ফার্মটা তৈরি করছে, যে ল্যান্ড দিয়েছে তাকে কি দেয়, তাকে ল্যান্ডের রেন্ট দিতে হয়, ভাড়া দিতে হয়। যে ক্যাপিটাল দিয়েছে তাকে প্রফিট দিতে হয়, rent দিতে হয়। আর যে লেবার কাজ করছে তাকে কি দিতে হয়, ফার্মের, তাকে ওয়েজ দিতে হয়। ওয়েজ মানে হচ্ছে মজুরি, ওয়েজ দিতে হয়। আর অর্গানাইজেশন যারা আছে, যারা এখানে কাজ করছে, এই জিনিসটা উৎপাদন করতে, সবকিছু ম্যানেজ করছে, তারা কি করবে, তারা প্রফিট নেবে, তারাও প্রফিট নেবে। তাহলে প্রত্যেকটা এই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন কি ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এদেরকে বলা হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন, ফ্যাক্টর অফ প্রোডাকশন। আর এদের পিছনে যে খরচাটা, ল্যান্ড, প্রফিট, ওয়েজ, ডিভিডেন্ড ইত্যাদি, এদের পিছনে যে খরচাটা, সেটাকে বলা হচ্ছে ফ্যাক্টর কস্ট। মানে কোনো জিনিস উৎপাদন করতে গেলে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের পিছনে যে কস্ট, এটাকে বলা হচ্ছে ফ্যাক্টর কস্ট। কারো ডাউট আছে কিছু? এতগুলো স্লাইড করানো হলো, কারো ডাউট নেই? বাহ, খুব ভালো। যেদিন এক্সাম নেবো সেদিন বুঝতে পারবো। আচ্ছা, তাহলে ন্যাশনাল ইনকামও এইভাবে ফ্যাক্টর কস্টে মাপা যায়। মানে কোনো দেশের একজন, মানে একজন দুজন ব্যক্তি ধরো কোনো কিছু উৎপাদন করলো, সেই উৎপাদনের জন্য তাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। তো আমি একটা এই পেন কোম্পানি, আমার আমার একটা পেন কোম্পানি আছে, এই পেনটা আমি উৎপাদন করি, তো এই পেনটা যে বাইরে বিক্রি করছি, এর জন্য গভর্নমেন্টকে আমার ট্যাক্স দিতে হচ্ছে। ট্যাক্স, বিভিন্ন ট্যাক্স দিতে হচ্ছে। ধরো যে যেখানে আমার কারখানাটা আছে তার জন্য রেজিস্ট্রেশন ট্যাক্স আছে, স্ট্যাম্প ডিউটি আছে, কারখানার জন্য, ল্যান্ডের জন্য দিতে হচ্ছে। তারপরে ধরো এই জিনিসটা উৎপাদন করছি, তার জন্য এক্সাইজ ডিউটি আছে, ইত্যাদি ট্যাক্স আমাকে দিতে হয়। জিএসটি, এখন যেগুলো সব ইনডাইরেক্ট ট্যাক্স, যেগুলো সব জিএসটির মধ্যে ঢুকে গেছে, তাহলে আপনাকে গভর্নমেন্টকে জিএসটি দিতে হচ্ছে। দিয়ে তারপরে তো জিনিসের দামটা মার্কেট প্রাইস হচ্ছে। তাহলে আমরা ফ্যাক্টর কস্ট কখন পাবো, এই যে মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস মানে কি, ট্যাক্স যোগ করে যে প্রাইসটা। মানে ধরো আমি একটা পেন তৈরি করি, এই পেনটা তৈরি করি, এই পেনটা তৈরি করতে আমার খরচা হয় 5 টাকা। ঠিক আছে, এবং এই পেনটা আমি কি করি, আহ, কিছু পেন আমি সরকারি স্কুলে দান করি বছর। সেই জন্য গভর্নমেন্ট কি করে, আমাকে কিছু সাবসিডিজ দেয়, যে আপনি এই জিনিসটা উৎপাদন করছেন, এই ভালো কাজ করছেন, একটা মানে পেন টেন দান করছেন, তা আপনাকে আমি এই 5 টাকার পেনে একটা টাকা করে ছাড় দিলাম। ঠিক আছে, একটা করে সাবসিডি দিলাম আপনাকে সুবিধা করার জন্য। আপনার কাজটা আমাদের গভর্নমেন্টের কাজে লাগছে। সাবসিডি মানে আমরা জানি সুবিধা দিচ্ছে। আবার গভর্নমেন্ট তো কিছু ট্যাক্স নেবে, আর বললো যে আমার 2 টাকা ট্যাক্স, গভর্নমেন্টের ট্যাক্স হচ্ছে 2 টাকা, 1 টাকা সাবসিডি, আর হচ্ছে পেনটার মার্কেট ভ্যালু, ধরো মার্কেট প্রাইস হচ্ছে 5 টাকা, 5 টাকা আমি পেনটা দোকানে বেচি। তাহলে আমার পেনটা উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে পেনটা উৎপাদন করতে? ফ্যাক্টর কস্ট কত, 3 টাকা কি? তার থেকে তো আমার গভর্নমেন্ট 1 টাকা সাহায্য করেছে, সাবসিডি দিয়েছে। তাহলে আমার অ্যাকচুয়ালি ফ্যাক্টর কস্ট কত, 2 টাকা। ঠিক এটাই বলছে যে ফ্যাক্টর কস্ট কিভাবে বেরোবে, মার্কেট প্রাইস, এই যে 5 টাকা, মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স 2 টাকা, প্লাস সাবসিডি 1 টাকা, করলে আমরা পাচ্ছি কি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট, মানে সেটাই হচ্ছে আমার উৎপাদনের মূল্য।
মানে ফ্যাক্টর অফ প্রোডাকশনের পিছনে ওই টাকাটাই আমার খরচা হয়েছে। এই ২ টাকাটাই আমার ফ্যাক্টরস অফ প্রোডাকশনের পিছনে খরচা হয়েছে। তাহলে মার্কেট প্রাইস আমি যদি এখানে দেখি মার্কেট প্রাইস কত আছে? মার্কেট প্রাইস 5 রুপিস। ট্যাক্স কত আছে? ইনডাইরেক্ট ট্যাক্স 2 রুপিস প্লাস সাবসিডিজ কত আছে? ১ টাকা। তাহলে আমি যোগ বিয়োগ করলে কত পাচ্ছি? ঠিক আছে না? স্যার 2 টাকা পাচ্ছি। হচ্ছে নাকি? ১ সেকেন্ড। 2 টাকা পাচ্ছি স্যার। হ্যাঁ ২ টাকা হচ্ছে, ঠিক আছে। তাহলে ২ টাকাটা কি বেরোলো? ২ টাকা হচ্ছে ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট সমান কি? মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। তাহলে ন্যাশনাল ইনকামকে যদি আমরা এইভাবে প্রকাশ করি তাহলে ন্যাশনাল ইনকাম এট ফ্যাক্টর কস্ট পাই। মার্কেট প্রাইসে করলে কি বেশি পাবো? দামটা বেশি হবে। সেখানে তো ট্যাক্স এবং সাবসিডি ঢুকে আছে। তাহলে যাতে আমরা আসলটা পাই কোনো দেশের, অরিজিনাল ন্যাশনাল ইনকাম কত হলো সেটাই হচ্ছে ফ্যাক্টর কস্ট পাই। ন্যাশনাল ইনকাম এট ফ্যাক্টর কস্ট। তো এটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে আবার এইটাও করতে পারি। নিও নিজেরা। এই যে দেখো মার্কেট প্রাইসটাকে যদি দিয়ে দিই তাহলে এদিকে আসলে প্লাস মাইনাস হয়ে যায়। আমরা অঙ্ক শিখেছি ছোটবেলায়। ঠিক সেই নিয়মে এভাবেও লিখতে পারি। তো পরীক্ষায় তোমাদের প্রিলিমসে এত কঠিন দেবে না। এটা মেন্স রিলেটেড একটা মানে ইকুয়েশন। এগুলো মেন্সের জন্য ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে বেশি ভাববো না। আমরা মোটামুটি যেগুলো ওয়ান লাইনার কোশ্চেন, যেগুলো প্রিভিয়াস কোশ্চেন যেগুলো বললাম সেগুলো করলেই হবে। আর এই যে টার্মগুলো একটু মনে রেখো। ফ্যাক্টর কস্ট বলে কিছু হয়, মার্কেট প্রাইস বলে কিছু হয়। ঠিক আছে? তাহলে নেক্সট স্লাইডে যাই। এবার আমরা জিডিপি, এটা কিন্তু প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? জিডিপি কি? জিডিপি কথার পুরো কথা হচ্ছে, পুরো ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক মানে কি? ডোমেস্টিক মানে কি? ডোমেস্টিক মানে হচ্ছে অভ্যন্তরীণ। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমরা এয়ারপোর্ট দেখি না, ডোমেস্টিক এয়ারপোর্ট হয়, সেটা দেশের অভ্যন্তরে বিমান চলে। ঠিক আছে? আবার ইন্টারন্যাশনাল হয়, সেখানে কি দেশের বাইরেও যায়। তাহলে গ্রস ডোমেস্টিক বলতে অভ্যন্তরীণ ব্যাপার বোঝাচ্ছে, দেশের অভ্যন্তরীণ। তাহলে জিডিপি মনে রাখার একটাই ওয়ার্ড, জিডিপি কোন জিনিস সেটাকে মনে রাখার একটাই ওয়ার্ড, সেটা হচ্ছে ডোমেস্টিক। এইটা মনে রাখতে হবে। ডোমেস্টিক মানে দেশের অভ্যন্তরে। তো আমরা এটা ছবির মাধ্যমে, একটা ছবির মাধ্যমে আমরা এটা বুঝবো। আমি একটা ছবি আঁকি। এটা হচ্ছে ইন্ডিয়া। এটা ইন্ডিয়া। তো এই দেশের মধ্যে, আমাদের দেশে ইন্ডিয়ান সিটিজেন আছে, সেগুলো আমরা আই দিয়ে ডিনোট করলাম। আই ফর ইন্ডিয়ান। আবার আমাদের দেশে অনেক ফরেনার আসে, তারা কিছু ইনকাম মানে কিছু জিনিস উৎপাদন করছে। তাহলে আমাদের দেশের মধ্যে এক বছরে আমাদের দেশের মানুষ এবং বিদেশের মানুষ, it is the monetary value of all final goods and services produced in a country in a year. কান্ট্রির মধ্যে ইন্ডিয়ান মানে ন্যাশনাল মানে দেশের সিটিজেন থাকতে পারে এবং বাইরে থেকে আসা ফরেনার্সও থাকতে পারে। তাহলে আমাদের দেশে আম্বানি, টাটা, আদানি, এরা যেটা জিনিস তৈরি করেছে এবং বিল গেটস এসে যেটা যে জিনিসটা উৎপাদন করেছে, ঠিক আছে, কিছু ফোন তৈরি করেছে আর চাইনিজ কিছু কোম্পানি। তাহলে এদের যে মূল এক বছরে এর যে উৎপাদনটা, তার যে মানি ভ্যালু, এর মধ্যে কিন্তু শুধুমাত্র আম্বানি, আদানি এগুলো বললাম জাস্ট বোঝার সুবিধার জন্য। এর মধ্যে তুমি যেটা উৎপাদন করছো, একটা কৃষক যেটা উৎপাদন করছে, একটা যদি লজেন্স উৎপাদন করে থাকে, সেগুলোও কিন্তু অ্যাড হচ্ছে। মানে প্রত্যেকটা সেক্টরের জিনিস, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, প্রত্যেকটা সেক্টরের জিনিস। তাহলে এক বছরে দেশের অভ্যন্তরে দেশের মানুষ এবং বিদেশের মানুষ যে পরিমাণ টাকার দ্রব্য উৎপাদন করে, তাকে বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। উইদিন কান্ট্রি, ফরেনার্স অ্যান্ড দ্য রেসিডেন্টস অফ আওয়ার দ্য সিটিজেন অফ আওয়ার কান্ট্রি যে পরিমাণ দ্রব্য উৎপাদন করছে।
ঠিক আছে? তাকে বলা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সরি, জিডিপি। এখানে ডোমেস্টিকটাই হচ্ছে মেন ওয়ার্ড। দেশের অভ্যন্তরে হতে হবে। সে কিন্তু দেশের লোক হতে পারে, বিদেশের লোক হতে পারে। অভ্যন্তরে করলে সেটাই আমাদের জিডিপি। এইবার এই জিডিপি দুই রকম ভাবে মাপা যায়, যে একটা দেশের জিডিপি কত হলো সেটা দু রকম ভাবে মাপা যায়। একটা হচ্ছে নমিনাল জিডিপি, যেটাকে বলা হচ্ছে, আর একটাকে বলা হচ্ছে রিয়েল জিডিপি। জিডিপি দু রকম ভাবে মাপা যেতে পারে। একটাকে বলা হচ্ছে যে নমিনাল, আর একটাকে বলছে রিয়েল জিডিপি। নমিনাল জিডিপি প্রথমে আমরা দেখবো। নমিনাল জিডিপি, নমিনাল কথার অর্থ কি? জাস্ট নামে। নমিনাল মানে আসলে নয়, নামে। এবার আমরা একটা মাধ্যমে ব্যাপারটা বুঝবো, একটা উদাহরণ সহযোগে। আমি বললাম আমি এই পেনটা তৈরি করি, এই পেনের আমার ফ্যাক্টরি আছে, আমি বললাম আমি এই পেনটা বিক্রি করি বাজারে কত করে পার পিস? হোয়াট ইজ দ্য মার্কেট প্রাইস অফ পেন? আমি বলেছিলাম 5 টাকা। আমি এক বছরে সাপোজ মাত্র 10টা পেন উৎপাদন করেছি, তাহলে এক বছরে আমার কত হলো, ইনকাম কত হলো? 50 টাকা, তাই তো? 5 টাকা দাম পেনের, আমি এক বছরে 10টা পেন উৎপাদন করেছি, তাহলে 50 টাকা। ঠিক আছে, তাহলে এক বছরে আমার ইনকাম কত? 50 টাকা। পেনের দাম, এটা হচ্ছে পেন, পেনের দাম 5 টাকা মার্কেট প্রাইস। স্যার 50 তাহলে টাকা আমার 60 টাকা হবে স্যার। হ্যাঁ, 60 টাকা হবে স্যার, 5 বারো 60 না স্যার, এক বছর উৎপাদিত না স্যার। ও 5 × 60, সরি, হ্যাঁ আমি 10 ভাবছি। তাহলে কত হচ্ছে আমার? 60 টাকা। ঠিক আছে, এক বছরের ইনকাম কত? 60 টাকা। এটা হচ্ছে আমি কোন সালে মাপছি? ভেবেছি 2020 সালে। ঠিক আছে, এবার 2021 সালে আমার পেনের মার্কেট প্রাইস মানে হয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে। 2021 সালে সব জিনিসের দাম বেড়ে গেছে, ধরে নাও মুদ্রাস্ফীতি হয়েছে। তো পেনের দাম 5 টাকা থেকে বেড়ে হয়ে গেছে 10 টাকা। ডিউ টু ইনফ্লেশন, দ্য প্রাইস অফ all commodities have going up. That is why মানে the price of my pen also growing up. তো এখন পেনের দাম 10 টাকা। তো আমি 2021 সালে ধরো এই বছর কটা করেছিলাম? এক বছরে 12টা পেন উৎপাদন করেছিলাম, তাই তো? তাহলে হচ্ছে সেটা 60 টাকা হয়েছিল। এবার এক বছরে আমি ধরো পেন উৎপাদন করেছি 5টা, এই 6টা, ধরো সরো 7টা। এক বছরে ধরো আমি 7খানা পেন উৎপাদন করেছি, 7। তাহলে আমার ইনকাম কত হলো? 70। তাহলে আমার কি ডোমেস্টিক প্রোডাকশন কি বেড়েছে? আলটিমেটলি আমার কি প্রোডাকশন বেড়েছে না কমেছে? প্রোডাকশন কমেছে স্যার, প্রোডাকশন কমেছে স্যার। কিন্তু আমার ইনকাম বেড়েছে না কমেছে? ইনকাম বেড়েছে স্যার। তাহলে আমি যদি ইনক্রিজ হয়েছে স্যার। এইভাবে যদি আমি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা প্রোডাকশন হিসাব করি, তাহলে কি আমি আলটিমেট চিত্রটা পাবো, না ভ্রান্ত ধারণা চলে আসবে একটা ভুল? কি বললেন স্যার, বুঝতে পারছি না। হ্যালো স্যার, আরেকবার বলবেন কি? এইভাবে যদি আমি এই যে নতুন দামে মার্কেট প্রাইসে যদি কোনো জিনিসের দাম মানে কোনো কারোর ইনকাম মানে প্রোডাকশন বাড়লো না সেটা হিসাব করি, তাহলে তার প্রোডাকশনের আলটিমেট হিসাবটা কি আমরা পাবো? হ্যাঁ স্যার। আগের বার তো আমার প্রোডাকশন বেশি ছিল, হ্যাঁ স্যার। কিন্তু 60 টাকা ছিল হ্যাঁ আমার স্যার। ইনকাম। কিন্তু এবার আমার প্রোডাকশন কমা সত্ত্বেও আমার কিন্তু ইনকাম বেড়েছে, জি স্যার। প্রোডাকশন বেড়েছে। জি স্যার। তাহলে যখন মার্কেট প্রাইসে, এটা তো মার্কেট প্রাইসে হিসাব করি, তখন কিন্তু আমরা জিডিপির মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট
বাড়লো না কমলো তার কিন্তু আসল চিত্র পাই না, তাই তো? আর এই যে স্যার মার্কেট প্রাইসে হিসাব করে যে মূল্যটা পেলাম জিডিপি, সেটাকে বলা হচ্ছে নমিনাল জিডিপি। মানে এটা হচ্ছে নামে জাস্ট জিডিপি, সরি, তাহলে এটাকে বলা হচ্ছে নামে জিডিপি, নমিনাল জিডিপি। এইবার আমি আরো ক্লিয়ার করে বলি। এবার ধরো 2020 সালে পেন উৎপাদন করেছিলাম 12টা, এক বছরে। পেনের দাম ছিল প্রাইস, প্রোডাকশন প্রাইস, পেনের দাম ছিল 5 টাকা, আমার ইনকাম ছিল 60 টাকা। 2021 সালে পেনের পেন উৎপাদন করেছি 7, পেনের দাম 10 টাকা, আমার ইনকাম হয়েছে 70 টাকা। ঠিক আছে, এবার আমি ধরি 2000, এটা যদি আমি 2019-এর যে দাম ছিল সেই দামের ভিত্তিতে ঠিক করি। 2019 সালে 2019-এ পেনের দাম ছিল, প্রাইস ছিল ধরো 4 টাকা। এই দামটাকে আমি বেস ধরে, এই 2019 ইয়ারটাকে আমি বেস ধরে নিলাম যে ওই ইয়ারে যে দাম ছিল সেই দামের ভিত্তিতে আমি প্রত্যেক বছরের পেনের দাম করব। তাহলে 2019-এ 4 টাকা ছিল, এই একই দামটাকেই আমি কনসিডার করলাম 2020-তে। তাহলে আমার কত হচ্ছে? 48। এই যদি এই ইয়ারে 10 টাকা দাম হয়েছে, তাহলে যদি চার যদি ধরি, 2019-এর দামটাই যদি ধরি, তাহলে 28। তাহলে আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে আমার কিন্তু প্রোডাকশন কমেছে। আমি যদি একটা বেস ইয়ার ধরি, তাহলে কিন্তু আমি যে সত্যি সত্যি আমার প্রোডাকশন বাড়ছে না কমছে, কোনো জিনিসের প্রোডাকশন আমার বাড়ছে না কমছে, সেটা বুঝতে পারবো কখন? যখন আমরা একটা বেস ইয়ার, এই 2019টাকে বেস ইয়ার ধরেছি, ধরে ওই প্রাইসটাকে কনসিডার করেই প্রত্যেক বছর জিডিপি মাপছি, সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারবো যে দেখো আমার প্রোডাকশন কিন্তু কমছে, যার জন্য দেখো টাকাটার পরিমাণ কমে যাচ্ছে, 48 টাকা ছিল 28 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বেস ইয়ার ধরে একটা, সেই টাকা যদি আমি প্রত্যেক বছরের জিডিপি মাপি, তখন সেটাকে বলা হচ্ছে রিয়াল জিডিপি। এটাই তো রিয়াল। প্রোডাকশন কমেছে বলেই তো টাকা কমেছে, জিডিপি কমেছে, ন্যাশনাল ইনকাম কমেছে। তাহলে যখন আমরা বেস ইয়ার যে জিডিপিটা পাই, এটা বেস ইয়ার ধরে পাওয়া যায়। বেস ইয়ার এর সাথে যুক্ত হচ্ছে বেস ইয়ার, বেস ইয়ার ধরে যদি মাপি, তখন সেটা আমি পাবো হচ্ছে রিয়াল জিডিপি। রিয়াল প্রোডাকশন কত হলো সেটা পাচ্ছি। আর যদি আমরা মার্কেট প্রাইসে মাপি, এমপি ফর মার্কেট ভ্যালু, এই যে মার্কেট প্রাইসে, মার্কেট প্রাইস বাড়ছে বা কমছে, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে নমিনাল জিডিপি। এবার আমরা দেখি যদি মানে যত দিন যায় জিনিসের দাম বাড়ছে আমরা দেখতে পাই, তাহলে মার্কেট প্রাইসে যেটা পাই সেটা সবসময়, যে জিডিপিটা সবসময় বেশি হবে। নমিনাল জিডিপি ইজ অলওয়েজ হায়ার দ্যান রিয়াল জিডিপি। মার্কেট প্রাইস তো বাড়ছে দিন দিন, তাহলে আমাদের যে নমিনাল জিডিপি কিভাবে পাই? মার্কেট প্রাইস, নমিনাল জিডিপি সবসময় রিয়াল জিডিপির থেকে বেশি হবে। এই যদি স্টেটমেন্ট দেয় পরীক্ষায়, তাহলে আমরা করতে পারবো। তাহলে নমিনাল জিডিপি ইজ অলওয়েজ হায়ার রিয়াল জিডিপি। চিত্র মানে পরিষ্কার হয়েছে কি সবার, নয়তো আরেকবার বলবো? বোঝা গেছে? গুড। নেক্সট কনসেপ্ট হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি। এখানে মেন ওয়ার্ড কি? এন, ন্যাশনাল। আগেরটা কি ছিল? ডোমেস্টিক। ডোমেস্টিক মানে অভ্যন্তরীণ, ভিতরের, দেশের মধ্যে। সেম একটা ছবি আঁকি ইন্ডিয়ার, সেম ছবি আঁকলাম একটা। আগেরটা কি ছিল? জিডিপি,
দেশের মধ্যে ব্যাপার ছিল, দেশের অভ্যন্তরীণ ব্যাপার ছিল। দেশের মধ্যে ইন্ডিয়ানও ছিল, দেশের মধ্যে ফরেনার্সও ছিল। এবার আমাদের দেশের অনেক ইন্ডিয়ান ধরো এই শ্রীলঙ্কায় আছে, এই অ্যাপটা আগে সোজা, আমি ওই জন্য এটা আঁকলাম। ধরো একজন ইন্ডিয়ান এখানেও আছে, এখানে ইন্ডিয়ানও আছে, ন্যাশনাল মানে ন্যাশনালিটি কি ইন্ডিয়ান, তাহলে এখানে ন্যাশনালিটিটাই ইম্পর্টেন্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কিভাবে পাই, যে ইন্ডিয়ান ব্যক্তি মানে দেশের ন্যাশনাল মানে ন্যাশনাল মানে আমাদের কোন দেশের ব্যক্তি দেশের মধ্যে এবং দেশের বাইরে এক বছরে যে টাকার জিনিস উৎপাদন করছে, এক্ষেত্রে ইম্পর্টেন্ট কি, দেশের ব্যক্তি ইন্ডিয়ান হতে হবে। দেশের ব্যক্তি এক বছরে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যে টাকার জিনিস উৎপাদন করছে তাকে বলছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্টের ক্ষেত্রে ন্যাশনালিটিটা ইম্পর্টেন্ট। আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে অভ্যন্তর দেশের মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? দেশের ব্যক্তি এক বছরে দেশের মধ্যে বা দেশের বাইরে যে টাকার জিনিস উৎপাদন করছে তাকে বলা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি। It is the market value of all products and services produced in 1 year of a country, that is by labor and property. ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ন্যাশনাল ইম্পর্টেন্ট, দেশের ব্যক্তি হতে হবে। ঠিক আছে, এখানে একটা ইকুয়েশন লেখা আছে, তাহলে জিএনপি সমান জিডিপি প্লাস এক্সপোর্ট প্লাস ইম্পোর্ট, মানে পরিমাণ জিনিস এক্সপোর্ট করছি এবং তার থেকে যদি ইম্পোর্ট যে টাকার করছি বাদ দিই, তাহলে বেরিয়ে যাচ্ছে আসলটা। আমি এক্সপোর্ট করেছি ধরো, দেশ থেকে এক্সপোর্ট করেছি 20 টাকার জিনিস, আর দেশে ইম্পোর্ট করেছি 30 টাকার জিনিস, তাই তো? তাহলে আমি আলটিমেটলি কি করলাম, লস করলাম তো 10 টাকা। এটা হচ্ছে ইম্পোর্ট থেকে ইম্পোর্ট যদি বাদ দিই তাহলে আসল কত হলো, এলো টাকা 10 টাকা। জিডিপির থেকে সেই টাকাটা যদি আমি যোগ দিই, যদি প্লাস হয় যোগ, যদি মাইনাস হয় বিয়োগ, তাহলে আমি পাবো হচ্ছে জিএনপি। তাহলে এক্সপোর্টের থেকে ইম্পোর্ট যদি বেশি করি তখন কি হবে, জিএনপি জিডিপির থেকে কম হবে। আর ইম্পোর্টের থেকে যদি এক্সপোর্ট বেশি করি তাহলে জিএনপি জিডিপির থেকে বেশি হবে। ঠিক আছে, এবার নেট ন্যাশনাল প্রোডাক্ট, এটা একটা ধরনের এনএন। এই জিএনপি থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন বাদ দিই, মানে আমি এই পেনটা তৈরি করতে আমার একটা মেশিন লাগছে, তো পেনটা অ্যাসেম্বল করার জন্য একটা মেশিন লাগছে, কালি ভরে ধরো পেনটাতে। তো যে মেশিনটা আমি কিনেছি পেনটা তৈরি করার জন্য, ধরো তার আয়ু মানে সেটা কতদিন বলেছে, কতদিন ভ্যালিডিটি তার, 10 বছর। মেশিনটার দাম হচ্ছে 10,000 টাকা। তো মেশিনটার প্রত্যেক বছরে কত পরিমাণ ক্ষয় হচ্ছে, কত টাকার ক্ষয় হচ্ছে, যদি পেনটার তৈরি করা মেশিনটা 10,000 টাকা দাম হয় আর 10 বছর তার আয়ু হয়, তাহলে পেনটার প্রত্যেক বছরে ক্ষয় কত? হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম, এটা কি বুঝলাম আমরা? আরেকবার যদি বলা যায়। হ্যাঁ বলে দিচ্ছি। জিডিপি মানে কি, দেশের অভ্যন্তরে মানুষের উৎপাদন, তার হচ্ছে টাকার ভ্যালুটা। এবার এক্স মানে হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট মানে কি, আমাদের দেশ থেকে যে জিনিসগুলো আমরা বিদেশে পাঠাই। আর ইম্পোর্ট, এম মানে হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট মানে কি, আমরা অন্য দেশ থেকে যে জিনিসগুলো আমদানি করি সেটাকে বলা হচ্ছে ইম্পোর্ট। এবার এক্সপোর্টের থেকে যদি আমরা ইম্পোর্ট বেশি করি, মানে 20 টাকার জিনিস এক্সপোর্ট করেছি আর 50 টাকার জিনিস আমরা বিদেশ থেকে কিনেছি, ঠিক আছে? তাহলে কি হলো, এখানে মাইনাসে আসবে না প্লাসে আসবে? আমাদের কি হলো, লাভ লস হলো, 30 টাকা বেশি গেছে, আমাদের দেশের টাকা চলে গেছে, তাই তো?
তাহলে আমাদের এক্ষেত্রে জিএনপি জিডিপির থেকে কম হবে, জিএনপিটা জিডিপির থেকে কম হবে, জিএনপির পরিমাণ। আর যদি আমরা বেশি পরিমাণ দ্রব্য বাইরে পাঠাই, এটা 50 হয় আর এটা 20 হয়, তখন কি হবে? জিএনপিটা জিডিপির থেকে বেশি হবে। এটা জিএনপি সমান তখন প্লাস হবে তো। তাহলে জিএনপিটা জিডিপির থেকে বেশি হবে। যখন আমাদের এক্সপোর্টটা ইম্পোর্টের থেকে বেশি হয়, তখন কি হয়? জিএনপি জিডিপির থেকে বেশি হয়। আর উল্টোকে হলে উল্টোটা হয়। ক্লিয়ার? যেটা বলছিলাম, তাহলে এই পেন তৈরি করার জন্য আমার একটা মেশিন আমি কিনেছি, যে মেশিনটার দাম হচ্ছে 10,000 টাকা এবং মেশিনটার আয়ু হচ্ছে 10 বছর। তাহলে প্রত্যেক বছর আমার মেশিনের ক্ষয় কত? 1,000 টাকা করে। মেশিনের পিছনে খরচ তো এটা, কারণ 10 বছর পরে আমার তো আমার মেশিনটা কিনতে হবে। তাহলে প্রত্যেক বছর মেশিনের পিছনে ক্ষয় কত আমার? কম্পেনসেশন যেটাকে বলে, ঠিক আছে? কম্পেনসেশন অফ দ্য ফিক্সড ক্যাপিটাল। ওই মেশিনটা তো একটা ফিক্সড ক্যাপিটাল এবং তার একটা কম্পেনসেশন আছে। এটাকেই বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের বাংলা ভাষা হচ্ছে অবচয়, ঠিক আছে? ক্ষতি, ক্ষতি, অবচয়। তাহলে মেশিনের যে অবচয়টা এবং আমার ইনকাম থেকে যদি সেটা বাদ দিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি আসল আমার ইনকাম, নেট ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি মানে কি? দেশের মানুষের আয়, দেশ থেকে এবং বিদেশ থেকে। তার থেকে সেই আয়টা করার জন্য তার তো কিছু ক্ষয় হয়েছে। তার যদি কোনো মেশিন থাকে, মেশিনের ক্ষয় হয়েছে। তার যদি কোনো গাড়ি থাকে, সেই গাড়ির একটা আয়ু আছে, মেয়াদ আছে, কিছুদিন পরে গাড়ি বাদ দিতে হবে। তো টাকা দিয়ে প্রত্যেক বছর যদি 10 দিন আয়ু, সেটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তখন পেয়ে যাবো প্রত্যেক বছরের ক্ষয় কত। তাহলে আমাদের দেশের মানুষের যে আয়, সে তার থেকে যে আয় করতে যে পরিমাণ তার খরচ মানে ক্ষয় হয়েছে ফিক্সড ক্যাপিটালে, অবচয়, সেটা যদি বাদ দিই, তখন আমরা পেয়ে যাচ্ছি নেট। নেট কথার অর্থ হচ্ছে যে সবসময় ক্ষয়টা বা ক্ষতিটা বাদ দিতে হয়। তাহলে ক্ষয় বা ক্ষতি দিয়ে জিএনপি থেকে যদি বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। ছোট করতে হবে, ছোট করতে হবে। হ্যাঁ? ও, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রবলেমস ইন ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম মাপতে গেলে কিছু প্রবলেম আসে, ঠিক আছে? যেমন ব্ল্যাক মানি। ধরো কেউ কিছু ব্ল্যাক করছে জিনিস, কোনো দেশে পাচার করছে এবং সেটা গভর্নমেন্টকে না, কোনো জিনিস উৎপাদন করছে গভর্নমেন্টকে না জানিয়ে, ট্যাক্স ফ্যাক্স ফাঁকি দিয়ে, সেটাই তো ব্ল্যাক মানি। তাহলে ব্ল্যাক মানি হলে তখন কি ন্যাশনাল কিন্তু মাপা যায় না। যখন কোনো ব্ল্যাকে কোনো জিনিস উৎপাদন হয়, সেক্ষেত্রে ন্যাশনাল ইনকামে সেটার হিসাব পাওয়া যায় না। তাহলে এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম মাপতে অসুবিধা একটা। নন মনিটাইজেশন, অনেক জিনিস আমরা দিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে কোনো জিনিসের বিনিময়ে, ঠিক আছে? সেখানে মানি দিচ্ছি না, মানি না দিয়ে অন্য কিছু জিনিস দিয়ে আমি কিনে নিচ্ছি, সোনা দিয়ে কিনছি। তো সেক্ষেত্রে মনিটাইজেশন যেহেতু হচ্ছে না, তাহলে আমরা কিন্তু তার হিসাবটা পাচ্ছি না, যে কোন জিনিসটা প্রোডাকশন হলো, সেটা কে কিনলো তার হিসাব পাচ্ছি না, কি দিয়ে কিনলো। মনিটাইজেশন হলে তবেই তো ব্যাংকে যাবে টাকা। তো সেখানে যখন মনিটাইজেশন হচ্ছে না, তখন কিন্তু আমরা ন্যাশনাল ইনকাম মাপতে অসুবিধা হচ্ছে। গ্রোয়িং সার্ভিস সেক্টর, সার্ভিস সেক্টর বাড়ছে বিশাল পরিমাণে, ঠিক আছে? মেনি সার্ভিসেস লাইক বিপিও, ভ্যালু এডিশন ইন লিগাল কনসালটেন্সি, হেলথ সার্ভিসেস, ফিনান্সিয়াল অ্যান্ড বিজনেস সার্ভিসেস অ্যান্ড সার্ভিস সেক্টর অ্যাজ এ হোল ইজ নট বেসড অন অ্যাকিউরেট রিপোর্টিং অ্যান্ড হেন্স রিপোর্ট হচ্ছে না। এত পরিমাণ সার্ভিস সেক্টর বেড়ে যাচ্ছে যে তার রিপোর্ট করা যাচ্ছে না। আমরা দেখেছিলাম জিডিপি সবচেয়ে বেশি কোথা থেকে আসে? সার্ভিস সেক্টর থেকে। তো তাকে রিপোর্ট করা যাচ্ছে না। এর ফলে কিন্তু জিডিপিতে সেগুলো মাপতে পারছি না। ডবল কাউন্টিং হয়ে যাচ্ছে অনেক সময়। একই জিনিসের দুবার কাউন্ট করে ফেলছি। যে যে হচ্ছে গম উৎপাদন করলো, তারটা গমের আবার তার প্রোডাকশন ধরলাম, আবার সেই গম থেকে যে আটা উৎপাদন করলো, তার থেকে আবার ভাবলাম প্রোডাকশন হচ্ছে, মানে আবার নতুন করে প্রোডাকশন ধরলাম। ডবল কাউন্টিং হয়ে যাচ্ছে। গমের প্রোডাকশন একবার হিসাব করে নিলাম জিডিপির মধ্যে, আবার গম সেই কম্পিউটার দিয়ে যে আটা তৈরি করেছে, সেই আটার প্রোডাকশন আবার ধরলাম। ডবল কাউন্টিং হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে জিডিপি মাপার ক্ষেত্রে, ন্যাশনাল ইনকাম মাপার ক্ষেত্রে এগুলো হচ্ছে প্রবলেম। এটা তো অতটা ইম্পর্টেন্ট নয়, মোটামুটি টার্ম গুলো জানলেই হবে। এগুলো হচ্ছে নেক্সট হচ্ছে সাম বেসিক টার্মস, কিছু টার্মস যেগুলো পরীক্ষায় এসছে,
যদিও বলে দিই এগুলো প্রিলিমস এর ক্ষেত্রে অত ইম্পর্টেন্ট নয়। এক ডব্লিউবিসিএস প্রিলিমস এ 2019 সালে এটা জিজ্ঞেস করেছিল, ঠিক আছে? এছাড়া এগুলো মেনলি মেন্স এর জন্য ইম্পর্টেন্ট। তাও টার্ম গুলো বলে দিচ্ছি, যদি এখনকার যা কম্পিটিশন বাড়ছে এগুলো এলেও আসতে পারে ডব্লিউবিসিএস এ, কিন্তু সিএইচএসএল এ আসবে না এরকম ধরনের কোশ্চেন। সিএইচএসএল এর জন্য যা যা করানোর অলরেডি করিয়ে দিয়েছি, ঠিক আছে? সিএইচএসএল প্রিলিমস এর জন্য এবার সাম বেসিক টার্মস। এনএফআইএ, এটা ফুল ফর্মটা আপনারা লিখে নিন, কারণ এখানে লেখা নেই। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এবার আমরা দেখবো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কি। মুছে দেবো? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কি জিনিসটা দেখবো। এটা আমার দেশ, এটা হচ্ছে অন্য দেশ, দুটো আলাদা কান্ট্রি। আমার দেশে আমি আছি, ইন্ডিয়ান আছে, ফরেনার আছে একজন। অন্য দেশে ফরেনার আছে, ইন্ডিয়ান আছে একজন। তো এই ইন্ডিয়ান, এই যে ফরেনার, এরা তিনজন মিলে এক বছরে ধরো 30 টাকার জিনিস তৈরি করেছে। তার থেকে এর 10 টাকা ভাগ আছে 30 টাকার মধ্যে। ও তো বাইরে নিয়ে যাবে, এই 10 টাকা তো ও বাইরে নিয়ে যাবে, ফরেনার তো। আর আমার দেশের লোক এদের দেশ থেকে ধরো এরা চারজন মিলে 80 টাকার জিনিস উৎপাদন করেছে। তাহলে এর ভাগে কত পড়েছে? 20 টাকা। এই ইন্ডিয়ানটা 20 টাকা নিয়ে দেশে ফির, তাই তো? তাহলে এক্ষেত্রে হলো আমার দেশের ইনকামটা বেশি না ওদের, যে ফরেনার সে নিয়ে যাবে বেশি? আমার দেশের লোকটা বেশি না পাবে, না যে নিয়ে যাবে তার বেশি? আমার দেশের লোকটা বেশি হবে। স্যার ওদের দেশে ইনকাম বেশি স্যার। কেন? না না, আমার দেশের লোকের যদি হিসাব করি, মানে আমার দেশ থেকে ও নিয়ে যাচ্ছে কত, এ নিয়ে যাচ্ছে কত, 10 টাকা। আমার দেশের লোক ওদের দেশ থেকে কত নিয়ে আসছে, টাকা। তাহলে তো কে আমাদের লাভ কার হলো? আমাদের আমার স্যার। দেশে। তাহলে এক্ষেত্রে কি 10 টাকা প্লাস হয়েছে। স্যার। এটাই হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। স্যার থ্যাংক ইউ স্যার। বিদেশ থেকে আমাদের আয় হয়েছে 20 টাকা। আমরা দেখতে পাচ্ছি কি, যদি দেখি বিদেশ থেকে আয় হয়েছে আমাদের কত, 20 টাকা, কিন্তু তার থেকে তো 10 টাকা নিয়ে গেছে আমার একজন, সেটা বাদ দিয়েছি তো এর থেকে, সেই জন্য নেটটা পেলাম। 20 টাকা আয় হয়নি, কিন্তু এর থেকে 10 টাকা কিন্তু ও আবার নিয়ে গেছে। তাহলে ওরটা বাদ দিলে সেটা হচ্ছে নেট, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে শুধু ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যদি বলে 20 টাকা, আর যদি বলে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এটা হচ্ছে 10 টাকা। নেট ইনকাম ফ্রম অ্যাব্রড। এক্ষেত্রে এই জিনিসটা মেন্সের জন্য ইম্পর্টেন্ট, এটা প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট নয়। জিএনপি মানে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যদি প্লাস হয়, তাহলে জিএনপি সর্বদা জিডিপির থেকে বেশি হবে। যদি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাসে হয়, লস হয়, তখন জিডিপি জিএনপির থেকে বেশি হবে। ওই এক্সপোর্ট ইম্পোর্টের মতো কেসটা। এটা নিয়ে আমার মাথা মাথার দরকার নেই, এটা বাড়িতে গিয়ে ভালো করে ভাববে যে কি করে হচ্ছে। তো বলছি না, কারণ এগুলো প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট নয়, যখন মেন্সের জন্য পড়াবো তখন এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। এরপর আসছে জিসিএফ, এটার ফুল ফর্ম লিখে নাও। জিসিএফ এর ফুল ফর্ম হচ্ছে গ্রস ক্যাপিটাল ফরমেশন। গ্রস ক্যাপিটাল ফরমেশন
ও বাইরে লিখতে পারবো? ও আচ্ছা। কোথায় কোথায়? আচ্ছা। গ্রস ক্যাপিটাল ফরমেশন। গ্রস ক্যাপিটাল ফরমেশন। এবার আমরা দেখবো জিনিস কি। কোনো একটা দেশের আমরা হিসাবের সুবিধার্থে ধরলাম জিডিপি হয়েছে 100 টাকা। এটা হচ্ছে এক বছরে যে পরিমাণ জিনিস উৎপাদন হয়েছে তার 100 টাকার জিনিস উৎপন্ন হয়েছে একটা দেশে, এটা হচ্ছে সেই দেশের জিডিপি। এবার থেকে ও বিভিন্ন কাজে সেই দেশের সরকার বিভিন্ন কাজে তার খরচা হয়েছে 80 টাকা। 80 টাকা খরচা হয়ে গেছে, তাহলে তার কাছে আছে কত টাকা? 20 টাকা। 20 টাকাটা আছে তার কাছে। এখন সেই 20 টাকা থেকে কি করলো, 10 টাকা এর থেকে 10 টাকা দিয়ে একটা মেশিন কিনলো, একটা যে মেশিনটা দিয়ে আর একটা জিনিস উৎপাদন করে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এই 10 টাকাটা কেন কেন মেশিনটা কিনলো? যাতে পরের বছরে তার জিডিপিটা 100 টাকার জায়গায় 120 টাকা হয়। মেশিনটা তো এমনি এমনি লস করার জন্য কিনে নিত। জিডিপির টাকা সে কাজে লাগাচ্ছে কিসের জন্য? ইনভেস্ট করছে কিসের জন্য? যাতে পরের বছর তার একটু বাড়ে। ক্লিয়ার? জিডিপির যে বাঁচা টাকা, যে টাকাটা জমানো টাকা, সেটা সে কাজে লাগাচ্ছে পরের বছর জিডিপি বাড়ানোর জন্য, ইনভেস্ট করছে। তাই তো? তাহলে কত পার্সেন্ট ইনভেস্ট করছে তাহলে? 100 টাকা জিডিপির থেকে 10 টাকা সে কাজে লাগাচ্ছে, তাহলে কত পার্সেন্ট ইউজ করছে? সেটাকে আমি যদি ওইটা ইনভেস্টমেন্ট যেটা করলো কত, 10 টাকা, জিডিপি কত হয়েছিল 100 টাকা, গুণ 100 যদি করি, 100 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি 10%। এটাই হচ্ছে জিসিএফ। জিসিএফ মানে হচ্ছে জিডিপি এর যত টাকা পুনরায় জিডিপি বহন ইনভেস্ট করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে জিসিএফ। একটা দেশের জিডিপি এর যত টাকা ইনভেস্ট করা হয় নতুন করে পরের বছর আবার জিডিপি বাড়ানোর জন্য, সেটাকে বলা হচ্ছে জিসিএফ, গ্রস ক্যাপিটাল ফরমেশন। ক্যাপিটাল ফর্ম করার জন্য কত টাকা ক্যাপিটাল ফর্ম করার জন্য কত টাকা লাগানো হচ্ছে। ঠিক আছে তো? তাহলে গ্রস ক্যাপিটাল ফরমেশন মানে হচ্ছে এই টাকাটা যেটা ইনভেস্ট করা হচ্ছে ক্যাপিটাল, কোনো ক্যাপিটাল গুডে আবার জিডিপি বাড়ানোর জন্য। এরপরে আছে, এটা কি ভিজিবল? এটা ভিজিবল নয় না? 3 নম্বর পোর্শনটা কি ভিজিবল? না স্যার, না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি। ওকে স্যার। ঠিক আছে, এখানে লেখা আছে জিডিপি ডিপ্লোটার, তোমরা সবাই লিখে নাও। জিডিপি, জিডিপি ডিফ্লেটর, DEFLATOR। জিডিপি ডিফ্লেটর কি জিনিস? সমান নমিনাল জিডিপি, নমিনাল বাই রিয়াল জিডিপি ইন্টু 100। আমি সামনে দাঁড়ালে দেখতে পাবে না, এমন হবে না তো না? নমিনাল জিডিপি বাই রিয়াল ইন্টু 100, আশা করি সবার মনে আছে, যেটা হচ্ছে মার্কেট প্রাইসে যে জিডিপিটা পাওয়া যাচ্ছিল। আর রিয়েল জিডিপি কোনটা ছিল? একটা বেস ইয়ার ধরে যে জিডিপিটা পাওয়া যাচ্ছিল সেটা ছিল রিয়েল জিডিপি। মনে আছে তো? একটু আগে পড়ালাম যে যখন কোনো একটা ইয়ার ধরে 2019 ধরে আমরা পেনের হিসাব করছিলাম, তখন আসল জিডিপিটা পাচ্ছিলাম, ওটা রিয়েল জিডিপি ছিল। আর যখন আমরা প্রত্যেক বছরের প্রাইসটা প্রত্যেক বছরের হিসাব করছি, তখন আমরা যেটা পাচ্ছিলাম নমিনাল জিডিপি।
জিডিপি ডিপ্লটার মানে হচ্ছে নমিনাল জিডিপিটাকে রিয়েল জিডিপি দ্বারা যদি রিয়েল জিডিপি দিয়ে যদি নমিনাল জিডিপিকে ভাগ করি, তার যে পার্সেন্টেজটা পাচ্ছি, যে কত পার্সেন্ট দাম বাড়লো সেটাই তো পাবো। যে আমার নমিনাল জিডিপি ছিল ধরো, তখন বলেছিলাম কি নমিনাল কি হয়, নমিনাল জিডিপি ছিল 60 টাকা, আর রিয়েল জিডিপি ওই বছর কত হয়েছিল, ধরো 25 টাকা হয়েছিল রিয়েল ওটা। তাহলে আমি যদি এটাকে পার্সেন্টেজে বের করি কি করবো, তাহলে কত পার্সেন্ট দাম বেড়েছে, এত পার্সেন্ট দাম বেড়েছে। এটা হচ্ছে পার্সেন্ট 240% হচ্ছে জিডিপি ডিপ্লেটার। তবে এটা হচ্ছে দাম পার্সেন্ট ওই জিনিসের 3 বছরে বা 2 বছরে দামটা বেড়েছে এত পার্সেন্ট। তাহলে জিডিপি ডিপ্লেটার দিয়ে কি পাওয়া যায়, আমাদের কোনো জিনিসের মূল্য কত বৃদ্ধি হয়েছে সেটা পাওয়া যায়। মানে মুদ্রাস্ফীতি মাপার জন্য বা জিডিপি ডিপ্লেটার জিডিপি ডিপ্লেটার ইজ ইউজড টু মেজার বা টু ক্যালকুলেট দ্য ইনফ্লেশন রেট। জিডিপি ডিপ্লেটর is used to calculate the inflation rate. এটা লিখে নিন। নেক্সট যেটা আছে ট্রান্সফার পেমেন্ট কি, হোয়াট ইজ ট্রান্সফার পেমেন্ট? ট্রান্সফার পেমেন্ট মানে হচ্ছে সেই পেমেন্ট যে পেমেন্টের নো ভ্যালু এডিশন ইন দ্য ইকোনমি। ইকোনমিতে যেটাকে কোনো উৎপাদন হিসেবে ধরা হয় না, ভ্যালু এডেড নেই কোনো। ধরো যে ওল্ড এজ পেনশন গুলো দিচ্ছে, ওল্ড এজ পেনশন মানে হচ্ছে বার্ধক্য ভাতা, বা যারা হচ্ছে যাদের হাজবেন্ড মারা গেছে সেই তাদেরকে, উইডো যারা, তাদেরকে যে ভাতাটা দেওয়া হয়, ঠিক আছে, বা গিফট দেওয়া হয়, কাউকে কোনো ডোনেশন দেওয়া হয়, এগুলো কিন্তু জিডিপির মধ্যে মাপা হয় না, ধরা যায় না এগুলো জিডিপির মধ্যে। ঠিক আছে, কারণ এগুলো দিয়ে কোনো, এই টাকাগুলো দিয়ে কোনো জিনিস উৎপাদনের কাজে লাগানো হচ্ছে না। এগুলো কি কাউকে সাহায্য করা হচ্ছে, কোনো জিনিস উৎপাদন তো করা হচ্ছে না। তাহলে এইগুলো কিন্তু তার ইনকাম হিসেবে ধরা হবে না। যে আমাকে যদি কেউ গিফট করে 1 লাখ টাকা, তো সেটা কিন্তু আমার ইনকাম নয়। ঠিক আছে, বা কেউ ডোনেশন দেয় আমার 1 লাখ টাকা, সেটা কিন্তু আমার ইনকাম নয়। তাহলে এটা কিন্তু জিডিপির মধ্যে ক্যালকুলেট হয় না। এই যে পেমেন্ট গুলোকে, যেগুলো ডোনেশন, গিফট, ওল্ড এজ পেনশন, তারপরে উইডো পেনশন, ঠিক আছে, গভর্নমেন্ট যেগুলো দিচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কি, ট্রান্সফার পেমেন্ট। কিন্তু একটা কোশ্চেন এসছে, এই শুধু পেনশনটা, পেনশন টু দ্য রিটায়ার, যখন কেউ চাকরি করে সেই ব্যক্তি যখন রিটায়ার হওয়ার পরে যে পেনশনটা পায়, সেটা কি ট্রান্সফার পেমেন্ট? এটা প্রশ্ন আসে যে এর মধ্যে কোনটা ট্রান্সফার পেমেন্ট নয়, বলে এগুলো দিয়ে দেবে, এই 3টে দিল, সঙ্গে এটা দিল পেনশন, এইটা কিন্তু ট্রান্সফার পেমেন্ট নয়। কারণ কি, সে যে পেনশনটা পাচ্ছে সেটা তো সে এমনি এমনি পাচ্ছে না, সে যখন চাকরি করতো তখন সে সার্ভিসটা দিয়েছে বলেই তার বিনিময়ে পাচ্ছে, ওটা কিন্তু ফ্রিতে দিচ্ছে না, তাহলে তো সবাই পেত। ঠিক আছে, সেই জন্য ওল্ড এজ, এই পেনশন টু দ্য is not considered as transfer payment, but old age pension ইত্যাদি, উইডো পেনশন, এগুলো কিন্তু সবই ট্রান্সফার পেমেন্ট। ঠিক আছে, ওকে, আজকে তাহলে ইকোনমি এই পর্যন্তই।